তোরা? তুনা, মানহা, তাজরি, তিথি, অনামিকা কেউই ঘুমোয়নি। চেয়ার পেতে ইনশিরাহকে ঘিরে বসে পড়ল ওরা। ইনশিরাহর শুকনো মলিন মুখের দিকে তাকিয়ে তুনা বলে, দেখ, তোকে কিন্তু শুরু থেকেই বলেছি, ভেবে দেখ, এভাবে হুট করে রাজি হোস না। এখন সব কিছু হয়ে যাওয়ার পর আফসোস আমরা মানব না। আমি আফসোস করছি না তো, একটু টায়ার্ড আর কি। গলার স্বর খাদে নামিয়ে ইনশিরাহ জবাব দিল। মানহা বলতে লাগলো, আরে চিল, ফরাজিকে তো আগে চিনতাম না, কিন্তু লাস্ট কয়েকদিন তাকে দেখে বুঝলাম সে নিতান্তই ভদ্রলোক। তুই ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারলে হয়তো ভালো থাকবি। তাজরি বলে, আচ্ছা, এত ঘাবড়ে যাস না, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। ফার্স্ট নাইটেই সাপ সাপ বলে দিবি তুই একটু সময় চাস। ইনশিরাহ ম্লান হাসলো ওদের কথায়। ওর বান্ধবীরা নিজেদের মতো বক বক করেই যাচ্ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে ইনশিরাহকে। ইনশিরাহ চুপচাপ শুনে যাচ্ছে, তবে তার মন পড়ে আছে অন্য কোথাও। দৃষ্টি হাতের মইন লেখাটাতে নিবদ্ধ। তিথি ইনশিরাহর পিঠ চাপড়ে হঠাৎ বলে, আরে এত ঘাবড়ানোর কিছু নেই, ওদের কথায় কান নিস না। মানুষটা তোর স্বামী, দেখবি তোকে কাছে টানলে তোর একটুও খারাপ লাগবে না। তখন তোরই স্বাভাবিক লাগবে এসব। তার প্রতিটা স্পর্শ উপভোগ করবি তুই। এসব দুশ্চিন্তা না করে একটা ঘুম দে তো। তিথির কথায় মানহা হাসতে হাসতে বলে, ওই হোপ সো তিথি, তবে আমি হলে মানতে পারতাম না ফার্স্ট নাইটে। বাবা, কমপক্ষে 6 মাস সময় নিতাম। অচেনা একটা লোকের ঘরমাক্ত বুকে লেপটে থাকা ভাবলেই ঘিন ঘিন করে গা। তিথি ওদের ধমকের সুরে বলে, তোরা কি করবি সেটা তোদের কাছে রাখ। এখন ইনশিরাহকে অভয় দিতে হবে আমাদের। তুনা বলে, আসলে সমস্যাটা আমাদেরই হয়তো। ভালো মেয়েগুলোকে দেখ, বাসর ঘরের দরজা বন্ধ হতেই টপটপ। তাজরি তুনাই মুখটা চেপে ধরলো তৎক্ষণাৎ। বাকিরা চাপা হাসিতে ফেটে পড়ল। রাত গভীর হয়। সখীরা মিলে গুটুর গুটুর করতে থাকে ইনশিরাহর ফার্স্ট নাইট নিয়ে। ভীষণ রোমাঞ্চকর এই আলোচনা। ইনশিরাহ ছিল নির্লিপ্ত শ্রোতা। কফির মগ হাতে তখন দোতলার টানা বারান্দায় পায়চারি করছিল ইরফান। বিকেল থেকে এক টানা ঘুমিয়ে এখন যেন সে রাত জাগা পাখি হয়েছে। দোতলার লিভিং রুম বাদে বাড়ির প্রতিটি কামরার বাতি নেভানো। ইনায়ার ঘর থেকে ওর বান্ধবীদের হাসাহাসির কলরব এতক্ষণে থেমেছে। ইরফান চলনে গাম্ভীর্য হয়ে পায়চারি করছে। সময় কিছুটা গড়াতেই উত্তরের খোলা বারান্দায় আধো আলোতে এক নারীকায়া দেখে ইরফান এগিয়ে যায়। মৃদু বাতাসের দাপটে মেয়েটির চুলগুলো উঠছিল। ইরফান দুকদম এগিয়ে গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, শেহু। সেহা চমকে ওঠে, তড়িৎ বেগে ঘুরে তাকায়। ঘাবড়ে যাওয়া দুটি চোখে দেখে সে ইরফানকে। ধরা পড়েছে সে, পালাবার পথ নেই। ইরফান দুকদম এগিয়ে গিয়ে বলল, একটা গাট্টা মারবো ফাজিল, তুই কোথায় ঢুকে বসে থাকিস, সামনে আসিস না? সেহা চুপচাপ দেখছে ইরফানকে। তার পা যেন আটকে গিয়েছে, হঠাৎ করে নড়তে পারছে না মনে হলো। ইরফান বলতে লাগলো, কি কি I'm asking you some question. তোর হয়েছেটা কি? যোগাযোগ করতে পারি না, তুই করিস না। এই আবার ওই আকিব তোকে জ্বালায়, ডিস্টার্ব তুই? সেহা নিশ্চুপ। ইরফান ধমকে ওঠে, ওসব কিছুই না, মেডিকেলের পড়াশোনা তো বোঝই, খুব চাপ। ধীরে ধীরে নিচু স্বরে গুছিয়ে জবাব দিল সেহা। ইরফান বিশ্বাস করে না, বলে, দাদানকে দিয়ে পুলিশ কমপ্লেন করাবো আবার। আকিবকে নিয়ে চিন্তা করিস না, আমাদের বোনদের দিকে চোখ তুলে তাকানোর মূল্য খুব বাজেভাবে দিতে হবে। হঠাৎ সেহার খুব রাগ ধরে গেল, কেমন অস্থির হয়ে উঠল মন। রাগটা ইরফানের ওপর হলো সে বোন বলেছে বলে, নাকি নিজের উপর হলো সে নিজের বেহুদা অনুভূতিকে আটকাতে পারে না বলে, সেটা সেহা বুঝতে পারল না। কিন্তু অস্থিরতায় মুখ থেকে উল্টোপাল্টা বেরিয়ে গেল হঠাৎ। ধীর স্থির বলল, ঠিক তুমি যেমন অন্যের বোনের দিকে চোখ তুলে তাকিয়ে আজ এইভাবে এতটা বাজেভাবে মূল্য দিচ্ছ। ইরফান হঠাৎ কথা হারিয়ে ভীষণ অবাক হয়ে তাকিয়ে রয় সেহার দিকে। এটা সেহা কথা বলছে না, হঠাৎ তার এটাই মনে হলো। ইরফান কিছু বলতে যাবে তার আগে সেহা হু হু করে কেঁদে ওঠে, চিল্লিয়ে বলে, হ্যাঁ তো আলগা যত্ন কেউ দেখাতে বলে তোমাকে? আমি বড় হয়েছি, আমি ছোট সেহা নই। প্লিজ আমার ব্যাপারগুলো থেকে দূরে থাকো।
আর কখনো আমার অনুমতি ছাড়া আমার প্রতি এত যত্ন, এত কনসার্ন দেখাতে আসবে না। ভীষণ 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 বিস্মিত ইরফান নির্নিমেষ দেখছে সেহাকে। সেহা কান্নার বেগ কমিয়ে বলল, আমি বড় হয়েছি, ভীষণ বড় হয়েছি। তোমাদের সবার মতো কনসার্ন আমার অসহ্য লাগে, বুঝলে? কিছু বলল না আর ইরফান। সেহা ঘন ঘন শ্বাস ফেলে ছুট লাগালো ইনায়ার ঘরের দিকে। ঘাড় ঘুরিয়ে ইরফান শুধু ওর যাওয়া দেখতে থাকে। সকাল 7টা তখন। বিয়ে বাড়িতে তখন থেকেই প্রত্যেকের ব্যস্ততা বেড়ে গিয়েছে। ছুটে ছুটে এক একটা কাজ তদারকি করছিল সবাই। ইনশিরাহু আর ইনায়াকে আজ শ্বশুর বাড়ি তুলে দেওয়া হবে না। প্রথম রাত এ বাড়িতেই থাকবে বড় বধূ। কাল সকালে কনে বিদায় হবে। এটা এবারের প্রচলিত একটি নিয়ম, অপ্রয়োজনীয় এবং বানোয়াট, তবুও সবাই মানতে পছন্দ করে। বাসর ঘর মেয়ের বাড়িতে হয়। যদিও দুটো বিয়েই হয়েছে অদ্ভুতভাবে, তবুও এটা মানা হবে। 3 সিনিয়র মির্জার ব্যস্ততার অন্ত নেই। সবকিছু দেখভাল করা, খোঁজ নেওয়া, ওয়েডিং প্ল্যানারের সাথে কথা বলা, আর তাদের বউয়েরা ব্যস্ত তাদের পেছন পেছন ঘুরতে। আজ সকালেই আজান আয়াত এসে পৌঁছিয়েছে বিয়ে বাড়িতে। তারা আসাতে কাজগুলো হাতে হাতে হয়ে যাচ্ছে। ওয়েডিং প্ল্যানারের চাকচিক কোচক ধাঁধানো ঘনঘটায় গমগম করছিল গোটা এরিয়া। সকাল থেকে মৃদু সানাই বাজছে স্বামীনের নির্দেশে, নয়তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না বাড়িটাকে। ইরফান তখন নিচের ঘরে চুপচাপ বসেছিল। তার ঠিক পাশে বিছানার উপর একটি পাঞ্জাবি রাখা। সময় তখন ছুটতে ছুটতে দুপুর 12:30 বেজে গিয়েছে। একটু বাদেই বরপক্ষের লোকজন এসে পড়বে। ঋতু ছেলের ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলে, আসবো। অন্যমনস্ক ভাব কেটে যায় ইরফানের। মাম্মাকে বলে, জি। ঋতু ঘরে পা রাখলেও ছেলের কাছে গেল না। দূর থেকে ছেলেকে কিছুক্ষণ দেখে বলল, পাঞ্জাবিটা এভাবে ফেলে রেখেছো কেন? তোমার দাদান আর তোমার জন্য একই পাঞ্জাবি নিয়েছি, রংটাও এক, আর কোটিটাও। পরে নিচে এসো, তোমার ভগ্নিপোত্রা এসে পড়বে। তোমার উপস্থিত থাকা প্রয়োজন। গতকাল ঘুমিয়ে কাটিয়েছ, আজ এসো। দ্বিতীয়বার ডাকতে আসবো না আমি। ঋতু স্বাভাবিক গলায় কথাটি বলে চলে যায়। ইরফান চুপচাপ পাঞ্জাবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাঞ্জাবিটা হাতে তুলে নেয়। দুজন খ্যাতনামা মেকআপ আর্টিস্টকে হায়ার করা হয়েছে বউ সাজাতে। তারা সকাল সকাল 10টা থেকে বউ সাজাচ্ছে। ইনায়া ভীষণ উত্তেজিত তার সাজ নিয়ে। চাপা আনন্দে ফেটে পড়ছে গোলুমোলু খ্যাত মিষ্টি মেয়েটা। অন্যদিকে ইনশিরাহ ততখানি বিরক্তি ভারী মেকআপ এবং গয়নাগাটি নিয়ে, কিন্তু কপাল কুঁচকে সে থাকতে পারছে না। কিছুক্ষণ পরপর তার মাম্মা পাপা আসছে। তাদের দেখিয়ে দেখিয়ে জোর করে হাসছে ইনশিরাহ। যেন খুশি উপচে পড়ছে তার ভেতর থেকে। একটা কোটি পাঞ্জাবি সেটে নিজের বলিষ্ঠ শরীরটা গলিয়ে ইহান রেডি হয়ে ঘর থেকে বেরোনোর সাথে সাথেই মুখোমুখি হলো তোনাদের গ্রুপের। ওরা ইহান তাজওয়ারকে দেখে কথা হারিয়ে ড্যাব ড্যাব করেই তাকিয়ে রইল, যেন আশেপাশে কেউ নেই, যেন চোখের পলক ফেললে ওরা অনেক কিছু মিস করবে। তাড়িয়ে তাড়িয়ে দেখতে লাগলো মোস্ট এলিজিবল ব্যাচেলার ইহান তাজওয়ারকে। ইহান পাশ কাটিয়ে চলে যায়। স্বামীনের নির্দেশে দুই পক্ষের সাথে ফোনে যোগাযোগ করছিল। ময়ূরেরা রওনা দিয়েছে জানতে পেরে ইহান প্রেরণাকে কল দেয়। প্রেরণা কলটা রিসিভ করে। ইহান গম্ভীর কণ্ঠে বলে, বড় বাবা জানতে চাইছে আপনারা কত দূর। অলমোস্ট পৌঁছে গিয়েছি। সাবধানে আসবেন। জি অবশ্যই। ফোন কেটে প্রেরণা পাশে বসে থাকা প্রণমীর দিকে তাকায়। একটা মফ পিঙ্ক কালারের লেহেঙ্গা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বোনটাকে আজ। কপালে একটি টিকলি, ব্যাস। আর কোনো অলংকার আর কোনো প্রসাধনীর প্রয়োজন হয়নি। প্রেরণার নিজেরই বারবার নজর লেগে যাচ্ছিল। গাড়িতে সবাই হৈ হৈ করছে। বরযাত্রী হয়ে প্রেরণাদের সাথে যাচ্ছে প্রীতমের বন্ধু বান্ধবীরা। মিস জেনি এবং প্রেরণার ফুপি, এক প্রকার প্রেরণার মাতৃস্থানীয়া, বাড়িতেই থেকে গিয়েছে তারা। ওদিকটা সামলে নিতে প্রেরণা ঘাড় ঘুরিয়ে ভাইকে দেখে। একটা শেরওয়ানির পরায় ভাইটাকে লাগছে সুদর্শন রাজার মতো। মম আর ড্যাডের বিয়ের ছবি প্রেরণার কাছে আছে।
অবিকল ড্যাডের মতোই লাগছে প্রীতমকে। দুই পক্ষের বরযাত্রী এসে পৌঁছিয়েছে পরপর। প্রথমে মঈন এবং কিছুক্ষণ বাদে প্রীতম নতুন জামাই বেশে পা রাখলো মির্জা বাড়িতে। মেয়েগুলোর খবর পেয়ে ছুট লাগালো গেট ধরতে, নতুন জামাইদের পকেট খসাতে। ওদের হৈ হৈ দেখে ভারী লেহেঙ্গা পরে ইনায়াও দৌড়তে শুরু করলো। পথিমধ্যেই আলো ওর এক হাত টেনে ধরলো, রেগে বলল, তুই কোথায় যাচ্ছিস? বারে, আমারও তো আপুর বিয়ে, আমি গেট ধরবো না? কাঁচুমাচু মুখ করে বলে ইনায়া। না, তুইও কনে, যা ভেতরে যা। ধমকে বলে আলো। শামিন হাসতে হাসতে বলে, মোটেও না আছিয়া, ছোট আম্মা তুমি যাও, গেট ধরো, একটু ছাড় দিও না দুলাভাইকে। বড় বাবার কথা শুনে ইনায়া লাফিয়ে লাফিয়ে নামলো নিচে। শামিন আর আলো হাসতে হাসতে ঢুকলো ইনশিরাহর ঘরে, যে কিনা কমলা টুকটুকে রানী সেজে চুপচাপ বসেছিল নিজের ঘরে বেডের ওপর। শামিন ঘরে ঢুকে মেয়েকে নরম গলায় ডাকলো, আম্মা। ঘুরে তাকাই ইনশিরাহ। বাবা মায়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ইনশিরাহ এগিয়ে আসে, এসে দাঁড়ায় বাবার মুখোমুখি। স্বামীর মেয়ের এই বেশ দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে, তার আম্মাকে আগলে নিয়ে কপালে চুমু খায়। ইনশিরাহ চোখ দুটো বুজেই থাকে স্বস্তিতে। আলো পাশে দাঁড়িয়ে বাবা মেয়েকে দেখে, মেয়ের মাথায় হাত রেখে স্বামীন স্নেহভরা কণ্ঠে বলে, আম্মা ঘাবড়ানোর কিছুই হয়নি। নিশ্চুপ ইনশিরাহ। শামিন বলতে থাকে, বিয়ে একটা মিরাকল আম্মা, তুমি নিজেই সুন্দর একটা আগামীর খোঁজ ধীরে ধীরে পেয়ে যাবে, তোমার হতাশাগুলো ধীরে ধীরে কেটে যাবে আম্মা। ইনশিরাহ কোনো জবাব না দিয়ে বাবার হাতটা শক্ত করে ধরল। আলো এগিয়ে এসে মেয়ের গালে হাত রেখে বলল, অনেক লক্ষ্মী একটা বউ হবি, কেমন? একদম মাম্মাকে কপি করবি না। ইনশিরাহ ঝাপসা চোখেই হেসে ফেলল, বলল, কাকে কপি করব তবে? তোর মেজো মা, ছোট মা, ওরা আমার থেকেই তুলনামূলক ভালো। ওদের হাসছে তিনজন। শামিন হাসতে হাসতে হাতের ফোনটা ইনশিরাহর দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার হতাশাগুলো ধীরে ধীরে কেটে যাবে আম্মা, কাউকে কপি করতে হবে না আম্মা। পৃথিবীর সব বধূ যার যার নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বধূ হয়ে থাকো। নিন ধরুন আম্মা, আপনার ফোন যাচ্ছ, মিটিং ফেলে রেখে অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার রানীর বেশ দেখার জন্য। ফুয়াদ চাচ্চুর কথা শুনে ইনশিরাহ ফোনটা ছো মেরে নিয়ে নেয়। কতদিন কথা হয় না লোকটার সাথে। ইনশিরাহর ভীষণ প্রিয় একজন ব্যক্তি ফুয়াদ। ছুটতে ছুটতে সে একটা নিরিবিলি স্থানে চলে যায়। শামিন আলো ঘর থেকে বেরিয়ে মুখোমুখি হয় শান্তর। শান্তও আজ সকালে ফিরেছে। নিচে চলে যেতেই শামিন আলোর দিকে তাকিয়ে বলে, জামিল আবারও বলেছে জাহিনের খালা শাশুড়ির কথা। আমি তো শান্তর সাথে এতটা ফ্রি নই, তুমি যদি একটু বুঝতে। একা একা এভাবে আর কত থাকবে? বাদ দিন না, মানবে না শান্ত ভাইয়া। দেখো আছে, ওকে বুঝো। এটা যদি আমার বোনের জন্য তার আনুগত্য হয়ে থাকে, তবে আমার শান্তর অনুভূতিকে অসম্মান করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে এসব যদি সমাজের লোকের পাঁচ কথা শোনার ভয়ে করে থাকে, তবে সেটা আমি মানব না। সে বড় হচ্ছে, একাকিত্ব ভয়ঙ্কর এক জিনিস আছে। এত ভালো লোককে এভাবে দেখতে ইচ্ছে করে না আমার। এটাও একটা বিষয় হতে পারে মেয়র সাহেব। এই বয়সে পুরুষ মানুষ বিয়ে করবে কেন? এত শখ কেন? বউ মরলেই বিয়ে করতে হবে কেন? এসব কটুবাক্য ছুড়ে দেয় অনায়াসে। ব্লাডি হিপোক্রেটার দল বুঝলে আছে। অথচ এরাই দেখবে নিজেদের ভাইয়ের বউ মরে গেলে মরা বাড়িতে নিজেদের বিপত্তি ভাইয়ের জন্য পাত্রী খোঁজে। শুধু অন্যের ভালো থাকার বেলাতেই এদের সুরসুরি লাগে। আলো দাঁড়িয়ে পড়ল, ঘুরে সামনের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলুন তো, আল্লাহ না করুক আমি হুট করে এখন মারা গেলে আপনি পারবেন অন্য কাউকে গ্রহণ করতে, নতুন সঙ্গিনীকে নিয়ে নিজের একাকিত্ব দূর করতে? থতমত খায় শামিন। নেডিমেজ দেখতে থাকে স্ত্রীর মুখটা। আলো ভীষণ কৌতূহলী হয়ে ওঠে উত্তরটা জানতে। শামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বলে, চলো নিচে চলো, মেয়েকে জামাইয়ের কাছে নিয়ে যেতে হবে আমাদের। আজ রাতে এ নিয়ে বিশদ আলোচনা করব।
রীতিমতো যুদ্ধ লেগেছিল বিয়েবাড়ির গেটে। ময়ূর নিতান্তই ভদ্রলোক শালিকা শ্রেণীর সাথে তর্কাতর্কি না করেই 20,000 টাকা খসিয়েছে পকেট থেকে। কিন্তু ঝামেলা বেঁধেছে প্রীতমদের সাথে। জামির সাথে ঝগড়া করে ওরা কেউ পারল না। সর্বসাকুল্যে 12,000 তুলতে পেরেছে। এত কিছু ইনায়া নিজে করেছে। অতিথিরা ব্যাপারটা উপভোগ করেছে। কোণে নিজের বরের গেট নিজে আটকেছে বলে। বরযাত্রীকে বর আসনে নিয়ে বসানো মাত্রই ক্যামেরাম্যানরা ছুটে চলে আসলো। তখনই খোঁজ পড়ল কোণের। ইনায়া ছুটতে ছুটতে লাফাতে লাফাতে গিয়ে তার প্রীতমের পাশে বসে পড়ল হাসি মুখে। ইসমাম মির্জা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো মেয়ের ছটফটানি। ইনশিরাহকে আর তার বাবা মাকে দুপাশ থেকে আগলে ধরে নিয়ে গেল তার বরের পাশটাতে বসিয়ে দিতে। মঈন সাদার উপর সোনালি সুতোর কাজ করা শেরওয়ানি, মাথায় মেরুন পাগড়ি পরে বর বেশে অপেক্ষা করছিল তার বধূর জন্যে। অতঃপর সেই মহেন্দ্রক্ষণ এলো। রানীর বেশে তার সুসজ্জিত বধূকে, মঈনের জীবনের কাঙ্ক্ষিত অস্বস্তিকে তার পাশে বসিয়ে দিল তার শ্বশুর শাশুড়ি। ঠিক সেই মুহূর্তে মঈনের পৃথিবীটা রঙিন হয়ে খিলখিলিয়ে উঠল যেন। দুজনের চোখাচোখি হলো। মঈনের মুগ্ধ মদ্যক চাহনি থেকে ইনশিরাহ একটুও বাঁচতে পারল না তখন। পারলই না। বর বধূ একসাথে হতেই ছবি তোলার হিড়িক পড়ে গেল চারিপাশে। ক্যামেরার আলোক ছটায় ইনশিরাহ তিতি বিরক্ত হলেও মঈনের ঠোঁট জুড়ে খেলা করে অস্পষ্ট নির্মল স্নিগ্ধ হাসি। পাশাপাশি বসে ক্যামেরা বন্দি করলো তাদের নতুন জীবনের সূচনা লগ্ন। অতিথিদের সাথে বর বউয়ের শুভেচ্ছা বিনিময় করিয়ে দিতেই ব্যস্ত এবাড়ির বড়রা। প্রেরণা এবং প্রণমী অন্তর্মহলে চলে এসেছে। তাদের আলো নিচে এসেছে। বিয়ে বাড়িতে অযথা অকরণে বাচ্চাগুলো ছোটাছুটি হুটোপুটি করছিল। শুদ্ধ এসেই ওদের সাথে অংশ নিল। গতদিনে আজানের ছোট ছেলে মহিষদের সাথে ভীষণ ভাব করে গিয়েছিল সে। তাকে আর খুঁজে পায় কে? মাম্মার বারণ সত্ত্বেও দৌড়াদৌড়ি করছে মামার শ্বশুর বাড়িতে। প্রেরণা শুদ্ধর আনন্দ দেখে ওভাবে আর বারণ করল না। দোতলার লিভিং রুম তখন ফাঁকা। সবাই বর বউ আসনের কাছে ব্যস্ত। অন্দরমহল কেবল গুটি কয়েক লোকজন। মারিয়ার সেজে গুজে বের হতে একটু সময় লাগলো। ঘর থেকে খোপা ঠিক করে বের হতে হতে তার ছেলে দুটোকে খুঁজছে সে। হঠাৎ সামনে সে আজানকে দেখলো। আজান ত্রস্ত পায়ে হেঁটে কোথাও যাচ্ছিল। মারিয়া আজানের হাত টেনে ধরেই বলতে লাগলো, আরে এই তুমি বোতল লাগাওনি কেন? কথাটি বলেই মারিয়া আজানের কোটির বোতাম লাগিয়ে দিতে থাকে। ওটা আজান ছিল না, ওটা ছিল আয়াত। আয়াত ঘাবড়ে যাওয়া মুখ করে নিচু স্বরে মারিয়াকে বলল। 3 লাফে মারিয়া পিছিয়ে গেল। পা থেকে মাথা আয়াতকে পর্যবেক্ষণ করতেই মুহূর্তেই তার মাথায় রাগ চেপে গেল। এত বারণ সত্ত্বেও 2 ভাই একই আউটফিট পরেছে। এরা কবে শুধরবে? আয়াতকে কিছু বলল না মারিয়া। রেগে মেগে সামনে আলো সাবিনের রুম দেখতে পেতেই গিয়ে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বসে রইল। আয়াত ভীষণ বিব্রত হয়েছে। মাথা নিচু করে চুপচাপ সে নিচে নামলো। প্রণবীর হইচই ভালো লাগছিল না। চারিপাশে এত অচেনা লোকদের অস্তিত্ব তাকে স্রেফ অস্বস্তি দিচ্ছিল। শান্তিনীরের অন্তর্মহলেও তার মন টিকছিল না। প্রেরণাকে অগত্যা আটকে রেখে বসে আছে নিজের কাছে। যদিও প্রেরণা বিরক্ত হচ্ছিল না, সে চারপাশে তার সাবধানী নজর বুলাচ্ছিল। বোনকে ওই অসভ্য ছেলেটির সামনেই পড়তে দেবে না সে, কোনোভাবেই না। ওদের 2 বোনকে ঘিরে মহিলা অতিথি শ্রেণীর কৌতূহলের শেষ নেই। অতিমাত্রায় সুন্দরী 2 বোন। কেউ কেউ তো প্রেরণার কাছে ইনিয়ে বিনিয়ে জানতে চাইছে তার বিয়ে হয়েছে কিনা, নয়তো তার হাতে ভালো পাত্র আছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউএসএ থাকে। এসব দেখে দেখে বিরক্তির চরম পর্যায়ে যখন পৌঁছলো প্রেরণা, ঠিক তখনই প্রণমী তার ঘাবড়ে যাওয়া মুখটা নিয়ে প্রেরণাকে বলল, আপু। চিন্তিত দৃষ্টিতে তাকায় প্রেরণা। প্রণবী আতঙ্কিত হয়ে পড়ল ভীষণ। কাছুমাছু মুখ করে প্রেরণার কানে বলল, আপু, মেবি আই গট মাই পিরিয়ড। বিয়ে বাড়ির হইচইয়ের মাঝে প্রেরণা প্রথম বোনের কথাটা বুঝতে পারেনি। প্রণবী দ্বিতীয়বার বলতেই প্রেরণা অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এবাড়ির কাউকে খুঁজে পাচ্ছিল না সে। উঠে দাঁড়িয়ে প্রেরণা একটা ব্যবস্থা করার জন্য। ঠিক তখনই আলো এসে দাঁড়ায় সেখানে। হেসে বলে, ও মা, তোমরা এখানে? মা, চলো ওদিকে, চলো, ছবি তুলবে।
প্রেরণা আন্তরিক হেসে নিচু গলায় বলল, তার আগে একটু সাহায্য করুন আন্টি। বাচ্চারা নিচে হুটোপুটি করছিল। বিয়েবাড়ির গম গম শব্দ, মৃদু সানাইয়ের আওয়াজ ছাপিয়ে দিয়ে ওদের হই হল্লা যেন সবার মনোযোগ কাড়ছিল। আলোর পিছু পিছু প্রেরণা আর প্রণমী দোতলায় ওঠে। ইনশিরাহ রুমে ঢুকে আলো কাবার থেকে স্যানিটারি ন্যাপকিন বের করে প্রেরণার হাতে দিয়ে বলে, দুবোন তাড়াতাড়ি স্টেজে চলে এসো, সবাই খুঁজছে তোমাদের, আমি যাই এবার। জি থ্যাংক ইউ আন্টি। প্রেরণার দিকে তাকিয়ে আলো হেসে চলে যায়। যেতে যেতে ঠিক ইরফানের ঘরের সামনে পৌঁছতেই আলোর কদম থামল। কথার তালে চলে আসাতে তার খেয়ালই ছিল না ইরফানও দোতলায় রয়েছে। একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবার আগেই আলো ইরফানের দরজায় টোকা মেরে বলে, নিচে এসো তাড়াতাড়ি, ছবি তুলবে, তোমার ভগ্নিপতিরা তোমার অপেক্ষা করছে। ইরফান আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে কোটির বোতামগুলো লাগিয়ে নিতে নিতে শান্ত স্বরে জবাব দিল, জি আসছি 10 মিনিট। ঠিক তখনই নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। বাচ্চারা আতঙ্কিত হয়ে চেঁচাচ্ছে এমন মনে হচ্ছে। আলো দেরি না করে ছুটতে ছুটতে নামলো নিচে। শুদ্ধ ছোটাছুটি করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে সামনের পাটির একটি দাঁত নাড়িয়ে ফেলেছে নিজের। দাঁতটা আরও 2 দিন আগে থেকেই নড়ছিল অল্প স্বল্প, এখন আঘাত লেগে রক্ত পড়ছে অনবরত। তা দেখে আতঙ্কিত বাচ্চারা, আতঙ্কিত শুদ্ধ। মাম্মা মাম্মা করে চেঁচিয়ে যাচ্ছিল বাচ্চাটা, কাঁদছিল ভীষণ। স্টেজের পাশ থেকে ইহান বেরিয়ে বাড়ির অন্তর্মহলে ঢুকে দেখলো এই কাহিনী। ছুটে এসে শুদ্ধকে কোলে তুলে নিল। শুদ্ধ চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। আলো নেমে এসে আয়াতের মেয়ে আরিশাকে বলল, তোমার ইনশিরা আপুর ঘরে প্রেরণা আপু আছে, ওকে একটু ডাকো তাড়াতাড়ি। চেঁচা মেচিতে ঋতু চলে এসেছে। শুদ্ধর দাঁত দেখে ইহান আলোকে বলল, ওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে আই থিঙ্ক। ঋতু এসে দাঁড়ায় সেখানে। শুদ্ধর কাছে এগিয়ে গিয়ে ওর দাঁতটা দেখলো, অতঃপর ইহানকে বলল, দে আমার কোলে দে। প্রণবী নিজেকে সামলে নিয়ে বিছানায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। প্রেরণাও তার ঠিক পাশেই বসেছে। আরিশা এলো ছুটতে ছুটতে, হুড়মুড় করে ইনশিরাহর ঘরে ঢুকে গিয়ে বলল, লাফিয়ে উঠে দাঁড়ালো প্রেরণা। প্রণবীর দিকে তাকিয়ে বলে, প্রণু, আমি না আসা অবধি এখান থেকে নড়বি না। মাথা ঝাঁকায় প্রণমী। প্রেরণা ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে নিচে নামে। শুদ্ধকে ওভাবে দেখে ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে ওঠে এক প্রকার। ইহান অবাক চোখে তাকায় প্রেরণার দিকে। বাড়ির সবাই ওখানে এসে দাঁড়িয়েছে স্টেজ ছেড়ে। ঋতু ততক্ষণে শুদ্ধর নড়বড়ে দাঁতটাকে তুলে ফেলেছে সন্তর্পণে। এহেন দৃশ্য দেখে প্রেরণা কেঁদে ফেলে। ওর এই কান্না দেখে ও বাড়ির প্রত্যেকটা মানুষই খানিকটা অবাক। সামান্য দাঁত পড়া নিয়ে কোনো মা এতটা কাঁদতে পারে? প্রীতম নিচু স্বরে সবাইকে বলে, শুদ্ধর ব্যাপারে আপু একটু বেশি দুর্বল, তাই এমন করছে। ঋতু শুদ্ধর দাঁতটা প্রেরণাকে দেখিয়ে বলে, ভারী অদ্ভুত মেয়ে তো তুমি। শুদ্ধকে দেখো, ও তো কাঁদছে না, তুমি এমন করছো কেন? এটুকু বলে ঋতু থেমে পরপর খুনসুটি মাখা কণ্ঠে শুদ্ধকে বলে, হে মা, শুদ্ধ এখন মামার বিয়েতে মুরগির ঠ্যাং চিবোতে পারে না যে। নিচে শোরগোলের শব্দে ইরফান ঘর থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে লম্বা কদমে দোতলার লবি ধরে সিঁড়ির দিকটাতে যেতে নিলে তার বাহুর সাথে ধাক্কা লেগে দীপ্তর ঘরের সামনে দাঁড় করানো তাক থেকে 2টো কাচের শোপিস নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ চুরমার হয়ে যায় দুটোই। কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় আশেপাশে। ইরফান দাঁড়িয়ে পড়ে। এ তো মহা মুসিবত হলো। আশেপাশে কাউকে খুঁজে পেল না ইরফান। কাঁচের টুকরোগুলো এভাবে পড়ে থাকলে একটা দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেই ঝুঁকে বসলো টুকরোগুলো পরিষ্কার করতে। প্রণবী বসা থেকে উঠে দাঁড়ায়। আপু নিচে গিয়েছে, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, এখনো ফিরছে না দেখে প্রণবীর শুদ্ধের জন্যে দুশ্চিন্তা হতে থাকে। বিছানা হাতড়ে শাড়িটা খুঁজে পায় সে। এবারের কিছুই তার জানা নয়। ভাবলো ঘর থেকে বেরিয়ে কাউকে বলবে নিচে দিয়ে আসতে তাকে। সাহস নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রণবী অন্যদিকে হাঁটতে শুরু করলো ধীর পায়ে। ইরফান নিচু হয়ে ঝুঁকেই কাচের টুকরোগুলো একটা একটা করে একটা টিস্যু পেপারের তুলো নিচ্ছিল।
আচমকা মেয়েদের কাছের চুরির ডিনিঝিনির শব্দ ইরফান মাথা তুলে সোজাসুজি তাকাতেই থমকে যায়। ততক্ষণে প্রণমী তার নিকটেই চলে এসেছে। ইরফান সামান্য সময়টুকুও পেল না মেয়েটিকে সাবধান করার। মুহূর্তেই প্রণমী নিজের ফর্সা টুকটুকে সুগঠিত পা কাচের টুকরোতে রেখে দেওয়ার আগেই ইরফান হতবিহ্বল হয়ে কি করবে বুঝতে না পেরে প্রণমীর পাটা সরিয়ে দিতে যায়। ততক্ষণে প্রণমী পা রেখে দেয় ইরফানের হাতেই। এত কিছু 3 সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে। প্রণমী চমকে উঠে ডানে ঘুরে পিছিয়ে যেতেই দেওয়ালে বাড়ি খায় পিঠে। ইরফান যন্ত্রণাটুকু গিলে ফেলে মেঝে থেকে হাতটা তুলে নেয় নিজের। ডান হাতের পিঠ ছিঁড়ে ফুঁড়ে গিয়েছে। ইরফান নিশ্চুপে নিজের হাত দেখতে থাকে। প্রণমী হাঁপাচ্ছে। ইরফান ক্ষতবিক্ষত হাত থেকে দৃষ্টি সরিয়ে পা থেকে মাথা প্রণমীকে দেখছে। ভীষণ যন্ত্রণা হচ্ছিল হাতে, তবুও সে টু শব্দটিও করল না। হাঁপাতে হাঁপাতে প্রণমী বলল, এখানে কি কেউ আছেন? আচ্ছা, আমি কি কারো হাতে পায়ে দিয়ে ফেলেছি বলুন? ইরফান কোনো কথা বলছে না। হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সে তাকিয়ে আছে প্রণমীর দিকে। প্রণমী বলতে থাকে, বলুন না, এখানে কেউ আছেন? আমি কারো হাতের উপর পা রেখে ফেলেছি? ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে মুখ খুললেই এই মেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে আর এক কেলেঙ্কারি করে ফেলবে, তা সে জানে। প্রণমী দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েই আছে। ইরফান কয়েক সেকেন্ড দেখে চোখ সরিয়ে প্রণমীর গালের লাল তিল দেখে। প্রণমী যখন কথা বলছে ওর গালের তিলটাও কথা বলছে যেন। নিচ থেকে তখন ছুটতে ছুটতে আসে প্রেরণা। বড্ড দেরি করে ফেলেছে সে। কারো পায়ের শব্দ পেয়ে ইরফান চুপচাপ পাশের বারান্দার পর্দার আড়ালে চলে যায়। প্রেরণা এসে এত কাছের টুকরোর পাশে প্রণমীকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে বলে, আল্লাহ, এসব কি? এই তোকে আমি ঘর থেকে বেরোতে বলেছি, ফাজিল মেয়ে। প্রণমী বোনের কথার জবাব না দিয়ে বলল, আপু, আমি সম্ভবত কারো হাতের উপর পা রেখে ফেলেছি। এখানে কেউ আছে? আমি কিছু বুঝতে পারছি না। কে আছে এখানে? প্রেরণা মেঝের দিকে তাকিয়ে দেখলো ফোঁটা ফোঁটা রক্ত। সে আশেপাশে তাকায়, কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। ছুটে এসে বোনকে আগলে নিয়ে বলল, পরে দেখবো, চল নিচে চল। ওরা সিঁড়ির দিকে পৌঁছতেই আড়াল থেকে ইরফান বেরিয়ে কাচের টুকরো ছড়িয়ে থাকা স্থানে এসে দাঁড়ায় টান টান হয়ে। স্বামীন আলোর রুমের দরজা খুলে তখন মারিয়া বেরিয়েছে। রাগটা পড়ে গিয়েছে তার ততক্ষণে। সে বেরিয়ে ইরফানকে দেখতেই চেঁচিয়ে ওঠে, সে কি? এ কি হাল তোমার হাতের ইরফান? ইরফান নিচু স্বরে বলে, ছোট মায়ের ঘর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে একটু কষ্ট করে ড্রেসিং করে দিন মামি, কাউকে রাখবে না প্লিজ। ইরফানের হাতে ব্যান্ডেজ দেখা মাত্রই আলো ছুটে আসে ওর কাছে। ইরফানের হাতটা ধরে বলে, এসব কিভাবে হলো? শেভ করতে গিয়ে। শান্ত জবাব ইরফানের। সেভ করতে গেলে গাল কাটবে, হাতে পিঠে কেন কাটবে? মেশিনটা চালু রেখে হাত রেখেছিলাম অসাবধানবশত। কথাটা বিশ্বাসযোগ্য না হলেও আলো বিশ্বাস করলো এটা নিয়ে ইরফানের মিথ্যাচার করার পিছনে কোনো কারণ তো নেই। সে ইরফানকে বলে, চলো ওদিকটাই, সবাই ওখানে আছে। স্টেজে দুই পক্ষের লোকজনই ছিল, কিন্তু কোথাও প্রণমী নেই। প্রেরণা যেই না শুনেছে ইরফান আসছে স্টেজে, সে প্রণমীকে শান্তিনীরের অন্দর মহলে ইনায়ার বান্ধবীদের কাছে রেখে এসেছে। ইরফান ধীরে ধীরে এগিয়ে যায় ওদের সবার কাছে। গম্ভীর মুখভঙ্গি, গাম্ভীর্য নিয়ে হাঁটছে সে। প্রেরণা দৃষ্টি ঘুরিয়ে ইরফানের হাত দেখে। ইরফান গিয়ে শান্ত ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বইনের সাথে করমর্দন করে। এরপর গিয়ে মুখোমুখি দাঁড়ায় প্রীতমের। প্রীতম শান্ত চোখেই তাকিয়ে আছে ইরফানের দিকে। একইভাবে ইরফানও দেখছে ওকে। দুজনের ঠোঁটে অস্পষ্ট বাঁকা হাসি লেপ্টে আছে। সে জন্যেই করমর্দন ওরে ইরফান প্রেরণার দিকে ঘুরে দাঁড়ায়। প্রেরণা অন্যদিকে তাকিয়ে থাকে। ইরফান ম্লান হাসে। আশেপাশে তাকিয়ে প্রণমীকে দেখতে পেল না সে। জ্ঞানী আপা তার দুধুভাতু বোনকে নিয়ে ইরফানের সাথে লুকোচুরি খেলছে সম্ভবত। বাঁকা হেসে ইরফান প্রেরণাকে পাশ কাটিয়ে শামিন, ইলহাম আর ইসমামের পাশে গিয়ে দাঁড়ায়। ভোজন পর্ব শুভেচ্ছা বিনিময়ের পাঠ চুকিয়ে আরো এক দফা ফটো সেশন হয়। ইনশিরাহ হাঁপিয়ে উঠেছে, কাউকে কিছু বলতেও পারছে না। সে একটা
একটা ডিভানে গা এলিয়ে বসে আছে চুপচাপ। মঈন লক্ষ্য করছে খুব করে বিষয়টি। কিছুক্ষণ পরে ইনসি রাহুকে বলল ঘরে গিয়ে বিশ্রাম নিতে। ইনসি রাহু গেল না। যে কয়বার তাকে উঠে দাঁড়াতে বলা হচ্ছে ছবি তোলার জন্যে সে উঠে দাঁড়িয়ে যাচ্ছে, একদম কলের পুতুল যেন। সন্ধ্যা নাগাদ নিমন্ত্রিত অতিথিরা বিয়ে বাড়ি ফাঁকা করে চলে যায়। ধীরে ধীরে জমজমাট পরিবেশ, লোক সমাগমের কোলাহল শান্ত হয়। সন্ধ্যা পেরুতেই প্রেরণা আসে বাড়ির মুরব্বীদের কাছ থেকে বিদায় নিতে। তারা চলে যাবে। প্রীতম আগামীকাল সকালে বউ নিয়ে যাবে, এটাই ঠিক করা আছে। যাওয়ার আগে শুদ্ধ মাম্মার কথা মতো তার ফোকলা দাঁত বের করে ঋতুর কাছে এসে তাকে বলল, থ্যাংক ইউ নন্দন। প্রেরণা শুদ্ধকে শিখিয়ে দিয়েছে এই বাড়ির সব মুরব্বী মহিলাকে নান্নান ডাকতে। সম্পর্কে সবাই শুদ্ধর নানি হয় কিনা। ঋতু এসে শুদ্ধকে কোলে তুলে নিয়ে দোগালে চুমু খেয়ে বলল, আবার এসো, আর একটা দাঁত তুলে দেব তখন, কেমন? আমি তোমার ডেন্টিস্ট হব। খিক করে হাসছে শুদ্ধ, হাসছে ঋতুও। মাম্মার হাত ধরে এবাড়ি থেকে যাওয়ার আগে এবাড়ির সব মুরব্বীদের থেকে বিদায় নিল, আদর নিল। স্বামী নিয়াসার মির্জা, ইলহাম মির্জা, ইসমাম মির্জার থেকে শুদ্ধ গিফটটাও পেল। তার দাঁত হারানোর দুঃখ সে ভুলে গিয়েছে গিফট পেয়ে। শেষে গিয়ে ইহানের কাছ থেকে আদর নিল শুদ্ধ, অনেক অনেক আদর। তখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছে প্রায়। ইরফান দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে নিচতলার সবাইকে দেখছিল। প্রণমী আপুর হাত ধরে দাঁড়িয়ে আছে, মুখটা কাছু মাছু করে। ইরফান ওর থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাত দেখল, তারপর আবারও তাকালো প্রণমীর দিকে। চুপচাপ দেখতেই থাকলো প্রণমীকে ওরা শান্তিনীর থেকে বের না হওয়া অবধি। সেহা সারাদিনের দুবার ঘর থেকে বেরিয়েছে। অতিথিদের সাথে ফটো সেশনে অংশ নিয়ে বিকেলেই মাথা ধরার বাহানায় ঘরের দৌড় লাগিয়েছিল সে। সন্ধ্যার পরে পারল না একা থাকতে। ইনায়ার বান্ধবীরা টেনে বের করলো ওকে। সন্ধ্যার পরে দধু মধু রিচুয়াল করতে চায় তারা। এটি একটি বানোয়াট রীতি। দক্ষিণাঞ্চলের বিয়েতে বাসরের আগে মানুষ আনন্দ করার উদ্দেশ্যে করে থাকে। বাসর ঘরে ঢোকানোর আগে বর বউকে পাশাপাশি বসিয়ে দুজনের মাথার উপরের একটা চাদর দেওয়া হয়। তারপর দুজনকে 2 চামচ মধু, 2 চামচ দুধ, মিষ্টি খাইয়ে দেওয়া হয়। ঋতু দক্ষিণাঞ্চলের মেয়ে। ইনশিরাহ, ইনায়ার বান্ধবীগুলো ঋতুর মুখে এই রীতির কথা শুনে ভীষণ আগ্রহী এটা পালন করার জন্য। ডিনারের পরে 2 জোড়া কপতিকে বসিয়ে ওরা তাদের মাথার উপর চাদর টেনে দিল। ইনশিরাহ বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও শক্ত হয়ে বসে রইল। মঈন ফরাজি চাদরের নিচে মিটিমিটি হাসছিল, তার নাক উঁচু, বউয়ের মেজাজ আন্দাজ করে। দুধ মধু রিচুয়াল শেষ হতে হতে রাত 9:30 বেজে যায়। আলো ছেলে মেয়েগুলোর মাঝে এতক্ষণ নাক না গলালেও এবার এসে তুনাকে বলল, আর কত, ওদের তো একটু বিশ্রাম দরকার মা, ওদের ঘরে পাঠিয়ে দিই। বড়রা সবাই যার যার ঘরের দৌড় লাগিয়েছে। এসবের ধারে কাছেও কেউ নেই। মঈনকে ঠেলতে ঠেলতে তার শ্যালিকারা ইনশিরাহর ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাত তখন 10টা। আবছা অন্ধকার হয়ে আছে পুরো ঘরটা। ক্যান্ডেল আর গোলাপ দিয়ে সাজানো মঈন ইনশিরাহর বাসরের খাট। মঈন এতক্ষণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। শ্যালিকাদের অত্যাচার সারাটা দিন মুখ বুজে সহ্য করেছে। এবার যেন হাঁপ ছাড়ল সে। দরজার ছিটকিনি তুলে ঘাড় ঘুরিয়ে মঈন বিছানার দিকে তাকায়। আবছা অন্ধকারে দেখলো এক হাত ঘোমটা টেনে বসে আছে ইনশিরাহ। মঈন ভীষণ অবাক হলেও হাসল। এসব নিশ্চয়ই ইনশিরাহ তার চাচিদের ধমকের প্রভাবে করেছে। 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে মঈন ধীরে ধীরে বিছানায় বসল ইনশিরাহর মুখোমুখি। ইনশিরাহর কোনো নড়চড় নেই দেখে মঈনই হাত বাড়িয়ে ধীরে ধীরে ঘোমটাটা তুলে তাকায়। অতঃপর ছিটকে পিছিয়ে যায় মঈন। আজানের বড় ছেলে মুগ্ধ হেসে ওঠে খিলখিলিয়ে, চেঁচিয়ে বলে। মঈন বড় বড় চোখ করে তাকিয়ে উঠে দাঁড়ায়। ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলতেই দেখে তুনাদের গ্যাং এবং রুস্পিদের গ্যাং হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে। মঈনের হতভম্ব ভাব দেখে তোলা নেত্রীদের মতো করে ওদের সবার সম্মুখে দাঁড়িয়ে বলে, ওই যে জাদ্রাল অফিসার, আপনি কি ভেবেছেন এত সস্তায় বইয়ের ঘোমটা তুলতে দেব? কি শখ আপনার? বাবাকু বাবা, হাই, আগে আমাদের হাদিয়া দিন। স্বাধীন কম খাটিনি আমরা। হাদিয়া কয়বার নেবে? দেখো, আমি কিন্তু এখনো ঘুষ খাওয়া শুরু করিনি।
এভাবে তোমাদের ঘুষ দিতে থাকলে নতুন বউ নিয়ে তবে চলতি মাসটা টেনে টেনে খেতে হবে। অত কথা শুনছি না, মাত্র 10,000 মাত্র। সবাই মিলে ধরল মঈনকে। মঈন একা পড়ে গিয়েছে। ওদের সাথে না পেরে উঠে অগত্যা 10,000 টাকা দিতেই হলো। মানহা টাকা গুনতে গুনতে বলল, একটু পুল সাইড থেকে ঘুরে আসুন দোলা ভাই, ততক্ষণে আমরা আপনার চাঁদকে এখানে এনে রাখি। বড়দের সবার ঘরের বাতি নিভে গিয়েছে। মঈন ফরাজি শেরওয়ানি পরে পুল সাইডে দাঁড়িয়ে আছে। রাত তখন 11টা। ইনায়া দোতলার লিভিং রুমে ছোটাছুটি করছে। এতক্ষণ সেহাকে ধরে টানছিল মঈন ইনশিরাহ বাসর ঘরে আড়ি পাতবে বলে। সেহা কোনো আগ্রহ দেখাচ্ছে না। হঠাৎ প্রীতম এসে ইনায়ার হাত টেনে ধরল। ইনায়া মেজাজ দেখিয়ে বলল, এভাবে টানছো কেন? ঘরে যাবে না? না, তুমি গিয়ে ঘুমাও। আজ আপু দুলা ভাইয়ের ঘরে আড়ি পাতবো আমরা। প্রীতম অবাক হয়ে বলল, ছি, এসব ব্যাড ম্যানার্স, চলো ঘরে চলো। না, ব্যাড ম্যানার্স না, এটাও রীতি। যাও তো, তুমি জ্ঞান দিও না এত। তুমি যাবে না? আমাদের ঘর সাজানো হয়েছে, আজ তো আমাদের বাসর। ইনায়া চূড়ান্ত অবাক হয়ে বলল, মানে আজ আমাদের বাসর? মানে 1.5 মাস আগে ওটা কি ছিল তবে? ইনশিরাহকে বাসরের খাটে বসিয়ে দিয়ে তুনা ওর কানে কানে বলল, একদম আগ বাড়িয়ে ধরে দিবি না, এই পুরুষজাত মাথায় চড়ে বসবে। আগে ওজন বোঝাবি, তারপর সব। অল দ্য বেস্ট। ইনশিরাহর এক হাত লম্বা ঘোমটাটা টেনে দিয়ে বেডসাইড টেবিলে ঋতুর কথা মতো একটা দুধের গ্লাস রেখে তোনারা এবং রুসফিরা চলে যায়। কিছুক্ষণ পরে মঈনকে ডেকে এনে ইনশিরাহর ঘরে ঢুকিয়ে দেয় ওরা। তবে ওরা সবাই দরজার পাশেই দাঁড়িয়ে ছিল কান খাড়া করে। রাত তখন 11:20 মঈন ঘরে ঢুকে দেখলো এবার ঘরটা আলোকিত, সবগুলো বাতি জ্বেলে দেওয়া। এবার বিছানায় যিনি বসে আছেন তিনি যে ইনশিরাহ তা মঈন জানে। তবুও সে ঘুরে দরজার ছিটকিনি তুলে দিতে দিতে বলল, দেখো, এবারও যদি আমার সাথে প্র্যাঙ্ক করার মতলব থাকে তবে বলে দিচ্ছে, কপালে শনি নাচছে তোমাদের। শ্যালক বা শ্যালিকা যেই হও, বেঁধে খাটের নিচে ঢুকিয়ে রাখবো। ইনশিরাহ কিছুক্ষণ চুপ করে থেকে ঘোমটার নিচ থেকেই নিচু গলায় জবাব দিল, আমি আছিরা। মঈন স্মিত হাসল, চুপচাপ এগিয়ে গেল ইনশিরাহর কাছে। মঈনের প্রতি কদম ইনশিরাহ অনুধাবন করল। মঈন গিয়ে ঠিক তার মুখোমুখি বসে পড়ল। কিছুক্ষণ ইনশিরাহর ঘোমটার দিকে তাকিয়ে থেকে মঈন শান্ত স্বরে বলল, এত বড় ঘুমটা কেন? এটাও মেজমায়ের বানানো রীতি। স্পষ্ট জবাব ইনশিরাহর। মঈন মৃদু হাসল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ইনশিরাহর ঘোমটা তুলল মঈন। মুহূর্তেই যেন তার ব্যক্তিগত চাঁদের আলোয় আরো আরো আলোকিত হলো চারিপাশটা। ইনশিরাহ মাথা তুলে তাকায় মঈনের দিকে। দুজনের চোখাচোখি গভীর হলো। ইনশিরাহ চোখ নামায় না। তার অনুভূতিহীন দৃষ্টি দেখে মঈন হতাশ। মঈন ফরাজি ভীষণ রকমের হতাশ। কোনো নারী সুলভ লজ্জার ছিটে ফোটাও নেই ওই রমণীর দৃষ্টিতে। রোবটের মতো তাকিয়ে আছে তার বধূ। কিছুক্ষণ হতাশ হয়ে তাকিয়ে থেকে মঈন বলল, একটু লজ্জা পাওয়া উচিত ছিল। মঈনের দৃষ্টি স্থির হয়ে আছে ইনশিরাহর মুখপানে। পান পাতার মতো প্রিয়দর্শিনী মুখটাতে নেই কোনো অভিব্যক্তি, যেন চাবি দেওয়া কলের পুতুল একটা। মঈন ফরাজি তার নববধূকে নিয়ে কল্পনার জগতে যা যা ভেবে রেখেছিল তার ছিটে ফোটাও দেখতে পাচ্ছে না সে ইনশিরাহর মুখে। মঈন স্মিত হেসে একটা লম্বা শ্বাস ফেলে পড়ল, সব রীতি মানলে নববধূদের লজ্জা পাওয়ার রীতিটাও মানা উচিত। অকারণে লজ্জা পাবো কেন? ইনশিরাহর সাপ সাপ প্রশ্ন। মঈন ভেবা চেকা খেয়ে যায় পুরো বধূর কথাতে। এই লজ্জা এক অন্ড লজ্জা, এটা ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাচ্ছে না সে। উঠে দাঁড়িয়ে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই, বলছিলাম এত বড় ঘোমটা টেনে দেওয়ার প্রসঙ্গে। ইনশিরাহ চুপচাপ বসে আছে। মঈন আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজছে দেখে ইনশিরাহ বলল, ঘরে কেউ নেই, ওরা এতটাও অসভ্য নয় যে ঘরে ঢুকে বসে থাকবে। মঈন হেসে বলে, তার মানে তুমি বলতে চাইছো ওরা একটু হলো অসভ্য? ইনশিরাহ নিশ্চুপ। মঈন মৃদু হেসে বলে, I'm looking for my toilet dress. Freshen up হবো। সেগুলো সোফিয়া ভাবি কাবার্ডে রেখে গিয়েছে, আমি বের করে দেব? ইনশিরাহ বেনারসি সামলে উঠতে চায়। মঈন ওকে থামিয়ে দিয়ে শান্ত হয়ে বলে,
ওখানে বসে থাকো। বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। দরজায় আড়ি পেতে আছে রুসফি। মলিন মুখে তুনাদের দিকে তাকিয়ে বলে, ও বড় আপুরা, কিছু শুনতে পাচ্ছি না তো। কি শুনতে চাচ্ছ তোমরা? কিছু মিছু। ছোট ছোটর মতো থাকো, চুপচাপ থাকো, নয়তো ঘুমাতে যাও। কড়া গলায় ইয়ানার বান্ধবীদের বলল তুনা। মানহা দাঁত বের করে বলে, এই ফারাজি বোধহয় ইনশিতার রূপের ঝলকে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। তাজরি বলল, ভাই একটা বড় কাজ তো করা হয়নি, সাইমকে ছবিগুলো পাঠিয়েছিস? তুনার হঠাৎ মনে পড়ে গেল সে ফোনটা বের করে চেক করে দেখলো 5 মিনিট আগেই শাইম ছবিগুলো দেখছে। ইনশিরাহ শাইমের দুটো ছবি পাঠিয়ে তুনা লিখেছে, কাপল অফ দ্য ইয়ার না? তা আপনার বাবা আপনার জন্য জীবন্ত ইলমাস খুঁজে পেয়েছে? শাইম ছবিগুলো দেখছিল, জুম করে দেখছিল ইনশিরাহকে। ইনশিরাহর ঠোঁটের হাসির রহস্য উদ্ঘাটনে ব্যস্ত সে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সে। সাগর ভুইয়া ডিনার টেবিলে ছেলেকে দেখে বলল, খাচ্ছ না কেন? শাইম ফোন নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ইচ্ছে করছে না। ছেলেকে হন্তদন্ত হয়ে দোতলার উঠতে দেখে সাগর ভুইয়া বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, আর ওই সামিনের মেয়ে? না না, ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। এদিকে যুদ্ধ লেগেছে প্রীতম ইনায়ার মাঝে। এক হাতে প্রীতম টানছে ইনায়াকে, দাঁতে দাঁত চেপে বলছে, ঘরে চলো বলছি। ইনায়াও জেদ দেখিয়ে ফিসফিসিয়ে বলছে, আগে তুমি জবাব দাও, এক জীবনে কতবার বাসর করবে? বাড়াবাড়ি হচ্ছে ইনু, সিন ক্রিয়েট করো না। আমি আপুর ঘরে আড়ি পাততে যাব, তুমি যাও ঘরে। চলো না প্লিজ লক্ষ্মীটি। এবার হার মেরে নম্র হলো প্রীতম, তবে ইনায়া মানল না। প্রীতমের হাত থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত সে। রাত তখন 11:15 প্রায়। ইরফান একটু নিস্তলায় যাবে বলে ঘরের দরজা খুলে বেরিয়ে মুখোমুখি হলো প্রীতম ইনায়ার। প্রীতমের হাতের মুঠোয় ইনায়ার হাত। ইরফানের চোখ পড়ল সেখানে। প্রীতম ইরফানকে দেখে ইনায়াকে ছেড়ে সরে দাঁড়ায় চুপচাপ। ইরফান নিজেও ভীষণ বিব্রত, চোখ নামিয়ে চুপচাপ ওদের পাশ কাটিয়ে চলে যায়। ইরফান যেতেই প্রীতম ফোঁস শব্দে নিঃশ্বাস ফেলে বলে, বিটকেল সম্বন্ধী, এখন আমার হিটলার শ্বশুর চলে আসলেই 16 করা পূর্ণ হবে। প্রীতমের মুখ ফুটে বলা কথাটাই ফলে গেল। ইসমাম পরীর জন্য ওয়াটার ব্যাগে পানি ভরতেই ঘর থেকে বেরিয়ে মেয়ের হাত ধরে জামাইয়ের টানাটানি দেখে চোখ নামিয়ে দ্রুত পায়ে নিচে চলে যায়। ইনায়া ভীষণ লজ্জা পেয়েছে। প্রীতম হয়েছে বিরক্ত, কণ্ঠে বিরক্তি মিশিয়ে বিড়বিড় করে বলল, ধুর ছাতা, বাসরই করবো না। হন্তদন্ত ঘরে গিয়ে প্রীতম বিছানায় চুপচাপ শুয়ে থাকে। ইনায়া আজ তাকে বিশেষ পাত্তা দিল না। সে তো নাচতে নাচতে চলে গেল আপুর ঘরে আড়ি পাতে। শেরওয়ানির পাল্টে একটা লম্বা সময় শাওয়ার নিয়ে বইন বেরোলো। নেভি ব্লু রঙের পোলো টি শার্ট এবং কালো ট্রাউজার্সে ঘরোয়া বিষে মইন। তোয়ালে দিয়ে মাথা মুছে নিতে নিতে ইনশিরাহর কাছে চলে যায়। ইনশিরাহ চুপচাপ বসেই আছে। মইন গিয়ে বিছানার ওপর সম্মুখে বসে কিছুক্ষণ ওকে দেখে একটা স্নিগ্ধ সুন্দর চমৎকার হাসি উপহার দিল ইনশিরাহকে। বিনিময়ে ইনশিরাহ হাসার চেষ্টা করলো, কিন্তু কাঠিন্যতা ওর মুখ থেকে সরল না। মইন বেডসাইড টেবিলের ওপর থেকে একটা বক্স তুলে একটা ব্রেসলেট বের করে বলল, ডান হাতটা দাও। ইনশিরাহ রোবোটিক ভঙ্গিতে হাতটা বাড়িয়ে দিতেই মইন একটা সিম্পল ব্রেসলেট ওর ডান হাতে পরিয়ে দিতে দিতে বলল, তুমি অলংকার পছন্দ করো না, আর আমি উপহার হিসেবে অলংকার ব্যতীত অন্য কিছু খুঁজে পাই না তোমাকে দেওয়ার মতো। এ ব্যাপারে আমাকে একটু পড়াশোনা করতে হবে, বুঝলেন সেরা? ইনশিরাহ নিজের চুরি পরা হাতে মইনের পরিয়ে দেওয়া ব্রেসলেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, অপছন্দ করি এমন না, আসলে আমি এগুলো পরে থাকতে পারি না, আমার ইচিং হয়। গিফটটা সুন্দর, থ্যাংক ইউ। আপনার দেওয়া সবগুলো গিফট ভীষণ সুন্দর, কিন্তু ওগুলো আমি পরে থাকতে পারবো না। স্পষ্ট জবাব ইনশিরাহর। মইন চোখ তুলে ইনশিরাহর চোখের দিকে তাকায়। শ্যামলা সুদর্শন মুখটায় অমায়িক হাসি লেপ্টে আছে। ভেজা চুল মইনকে আদতেও প্রিন্স চার্মিংয়ের মতো লাগছে। ওরা কেউ বাড়িয়ে বলে না মইনের পুরুষালী সৌন্দর্যের কথা। ইনশিরাহ বুঝলো
তোয়ালেটা একটা চেয়ারের উপর রেখে মঈন গিয়ে ইনশিরাহর অতি নিকটে বসল। গোলাপের গন্ধ ছাপিয়ে মেয়েলি সুবাসে আন্দোলিত হচ্ছে তার প্রতিটি রোমকূপ। ইনশিরাহ নড়চড় করল না, তার অনমনীয় দৃষ্টি মঈনকে দেখছিল। এখন কি হবে, কি হতে চলেছে, একাধিক প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছিল তার মনে। মঈন স্থির হয়ে বসে ইনশিরাহর চোখে চোখ রাখল। হাসকি স্বর নমনীয় করে বলল, Can I have my first kiss, Inshira? ইনশিরাহ খানিকটা চমকে উঠলেও শান্ত হয়ে বসে রইল। মাথাটা নিচু করে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, সম্মতি দিলেও চোখ মুখ শক্ত করে বসে রইল ইনশিরাহ। বাঁ হাতে বিছানায় চাদর শক্ত করে চেপে ধরল। মঈন সম্মতি পেয়ে ইনশিরাহর ডান হাতটা তুলে মেহেদি রাঙা হাতের পিঠে গভীর একটা চুমু খায়। ইনশিরাহ ছটফট করছিল, তার অদ্ভুত লাগছিল। তার মনে হচ্ছিল সে নিঃশ্বাস নিতে পারছে না। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শক্ত হয়ে বসে রইল। মাথা তুলে মঈন ইনশিরাহকে দেখল কয়েক পলক। একটা অমায়িক হাসি হেসে সে আরো কাছে এগিয়ে গেল ইনশিরাহর। ইনশিরাহর এক হাতের ওপর হাত রেখে মঈন ধীরে ধীরে ইনশিরাহর কপালে ঠোঁট ছোঁয়ায়। রুক্ষ পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শ অনুভব করছে ইনশিরাহ, কিন্তু সে স্বস্তি খুঁজে পাচ্ছে না। ম্যান পারফিউমের সুবাসও তাকে অস্বস্তি দিচ্ছে। মঈনের বধূর কপালে চুমুটা ছিল দীর্ঘ। ইনশিরাহর আর ধৈর্য রাখতে না পেরে নিজেকে সরিয়ে নেয় আলতো করে। মঈন চোখ খুলে দেখল ইনশিরাহকে। কিছুটা সময় চেয়ে থেকে সে বলল, Did I embarrass you? দুপাশে মাথা ঝাঁকিয়ে ইনশিরাহ বলল, একটা কথা ছিল। Sure, বলো। চুপ হয়ে যায় ইনশিরাহ। কিছু সময় আড়ষ্টতা কাটিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, আমার সম্ভবত কিছুদিন সময় লাগবে। এই ধরুন কিছুদিন। কোন ব্যাপারে? মঈনের তাৎক্ষণিক প্রশ্ন। ইনশিরাহ নিশ্চুপ। মঈন প্রশ্নটি করে নিজেই বিব্রত। সে বুঝতে পারল কয়েক সেকেন্ড পরেই মঈন ফরাজি একটুও অবাক হলো না। এতে সে জানত যুগের রীতি অনুযায়ী এমন একটি কথা তাকেও বাসর রাতে শুনতে হতে পারে। বাসর ঘরে বধূর মুখে আমার সময় লাগবে, এই কথাটা বধূর সান্নিধ্য পেতে মরিয়া হওয়া পুরুষের জন্য একেবারেই বিষ বাক্য। শুনলেই ভেতরটা চলে যায় পুরুষের, কিন্তু ভদ্রলোকের চললেও তা প্রকাশ করে না। আর মঈন ফরাজি নিতান্তই ভদ্রলোক। তার ভেতরটা চলে গেল কিনা তার অভিব্যক্তি দেখে বোঝার সাধ্যও নেই। তার ঠোঁটে লেপ্টে আছে অমায়িক হাসি। সে ইনশিরাহর চোখের দিকেই তাকিয়ে আছে। ইনশিরাহ দৃষ্টি নত করে না, ধীরে ধীরে বলতে থাকে, ইটস আ বিগ ম্যাটার ফর মি। অনুভূতি জড়ো হবার আগে একটা কাগজের জোরে ধর্মের বাধ্য অনুসারী হয়ে একটা লোকের সাথে সহজ না হয়ে ফিজিক্যাল ইনভলভমেন্ট আমার রুচিতে আসে না। আমার মনে হয়েছে আপনাকে বললে আপনি বুঝবেন, তাই সব মেইলি নাটক শুরু করেছি ফার্স্ট নাইটে। যদি আপনার অসুবিধা না হয় তবে সময় চাইবো কয়েকটা দিন, নয়তো আমার আপনাকে বাধা দেওয়ার ইচ্ছে নেই, আর দেবেও না। শেষের কথাগুলো দৃঢ়ভাবে বলে ইনশিরাহ। মঈন চুপচাপ দেখছিল ওকে এক দৃষ্টিতে। ইনশিরাহ বলতে থাকে, কয়েকটা দিন। হঠাৎ মৃদু হাসল মঈন, বলল, সেটা কতদিন? কয়েকটা দিন, ধরুন 10-12 দিন। এরপর রুচিতে আসবে? মঈন ভীষণ মজা পাচ্ছে, কিন্তু সে হাসতে পারছে না। ইনশিরাহ ওই প্রশ্নের জবাব না দিয়ে বলল, যদি আপনার একান্তই অসুবিধা না হয় তো। একটা লম্বা শ্বাস ফেলল মঈন, হাসি হাসি মুখ করেই বলল, কেন নয়? 31 বছর বিনা অসুবিধায় কাটিয়ে দিতে পারলে আর কয়েকটা দিন বিনা অসুবিধায় কেটে যাবে। ইনশিরাহ চুপ হয়ে যায়, পরপর বলে ওঠে, আমি আপনাকে অবজ্ঞা বা ফোর্স করছি না, এটা আপনাকে আবারও মেনশন করতে চাই। আপনি যদি আমার আর্জি না মানেন তবে আমি কখনোই আপনাকে কাপুরুষ ভাববো না। এমনিতেও আপনাদের ওই ফেরেস্তাদের লাতন না যেন কি হোয়াট এভার, ও হ্যাঁ লানাত, ওসব পাওয়ার ইচ্ছে নেই। কথাটা ইনশিরাহ বিদ্রুপ করে বলেছে। মঈন ওর মুখোমুখি বসে পড়ে বলে, এটা নিয়ে বিদ্রুপ করার উচিত হয়নি। ইনশিরাহ আবারও বিদ্রুপ করেই হেসে বলে, আই এম সরি। মঈন বলতে থাকে, ধর্মে এত সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, স্বামীকে কষ্ট দিয়ে তার সাথে দুর্ব্যবহার করে তাকে অকারণে অপেক্ষা করা যাবে না। আর এখানে আমি বিন্দু মাত্র কষ্ট পাইনি, কেউ তোমাকে লানত দেবে না।
আমি কখনো চাইনি এই এত সুন্দর রাতটা কেউ আমার সাথে মনে কষ্ট নিয়ে কাটাক। এমন রাত আমাদের জীবন আগামীতে আসবে। সম্পর্কে স্নিগ্ধতা মাটি করে দিয়ে তাতে তাড়াহুড়ো বাধ্যতা ঢুকিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। ইনশিরাহ চুপ হয়ে যায়। মঈন ওকে কিছুক্ষণ দেখে বলল, এভাবে ঘুমাবে এই বেশে? ইনশিরাহ নিজের দিকে তাকায়। মঈন নম্র স্বরে বলল, এসব ছাড়তে পারো, মা চাচিরাও কেউ নেই এখানে। ইনশিরাহ ম্লান হেসে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়িয়ে এক এক করে গয়নাগাটি খুলে রাখল। ইনশিরাহর মনে হলো 10 কেজি ওজন সরে গিয়েছে শরীর থেকে তার। মঈন বিছানায় বসে তাকে দেখছে। চুলের খোপা খুলতে গিয়ে ইনশিরাহ পড়েছে বিপদে। অগণিত সরু কালো ক্লিপ দিয়ে খোপাটা সেট করা হয়েছিল। এখন সে নিচে থেকে ওসব খুঁজে খুঁজে খুলতে পারছিল না। মাত্র 15টা খুলেই তার হাঁপ ধরে গেল। মঈন উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় ইনশিরাহর কাছে। পেছনে দাঁড়িয়ে বলে, আমি হেল্প করব? খোপা থেকে হাত নামিয়ে ইনশিরাহ বলে, মোট 37টা কালো ক্লিপ। মঈন খুবই যত্ন নিয়ে খুলছে। ইনশিরাহ চুপচাপ আয়নায় মঈনের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। লম্বা সুদর্শন তামাটির সুপুরুষ একজন। শত শত নারীর রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা এই লোকের আছে। আর অমায়িক হাসি, গম্ভীর বাচন ভঙ্গি আর বুদ্ধিদীপ্ত দুটি চোখ দিয়ে মঈন ক্লিপগুলো খুলতে খুলতে নিজেও তাকায় আয়নায়। দুজনের চোখাচোখি হতেই ইনশিরাহ চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। খোপা খুলে ফেলতেই ইনশিরাহুর সিল্কি কালো চুল পিঠে ছড়িয়ে যায়। নিজেকে মঈনের থেকে দূরে সরিয়ে ইনশিরাহ নিচু গলায় বলে, আপনি শুয়ে পড়ুন, আমি আসছি। বাইরে দাঁড়িয়ে হাই তুলছে সবাই। ইনায়া বিরক্ত হয়ে বলল, কিছু শুনতেই পাচ্ছি না। একটা রেকর্ডার লুকিয়ে রাখা উচিত ছিল, তাই না? ওরা কেউ তবুও দরজা থেকে নড়ছে না। অপেক্ষা করছে কিছু যদি শোনা যায়। ইনশিরাহ ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে বেরোলো, ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে। তার পরনে তার আরামদায়ক পোশাক, পাজামা এবং একটা ওভার সাইজ টি শার্ট। মঈন বিছানায় চুপ করে বসেছিল। ইনশিরাহকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, বিছানায় কিভাবে থাকবে? না, আমি পরিষ্কার করে দিচ্ছি। অসুবিধা নেই, আমিই করছি। ইনশিরাহ এগিয়ে যায়। ফুলে ফুলে সুসজ্জিত বিছানা পরিষ্কার করতে শুরু করে। মঈন গিয়ে তাকে সাহায্য করলো। বেড সাইড টেবিলে একটা দুধের গ্লাস রাখা। মঈন ইনশিরাহকে বলল, এটা এখানে কেন? কি জানি, মামিরা বলল আপনাকে দিতে। আমি এটা দিয়ে কি করব? অবাক হয়ে জানতে চাই মঈন। তারপর বলল, এটা কোনো রিচুয়াল? আমি না আসলে জানি না, গুগল করতে হবে। আমিও জানি না, আপনি খেলে খান এটা। মঈন গ্লাসটার দিকে তাকিয়ে বলে, আমার অ্যালার্জি হয়, তুমি চাইলে খেয়ে নাও, খাবার অপচয় করা উচিত নয়। ইনশিরাহ মঈনের দিকে তাকিয়ে চাপা স্বরে চেঁচিয়ে বলল, আমি আর তরল দুধ, ওটা আমার কাছে ফোবিয়া। মঈন ঘাড় ঘুরিয়ে দেখলো গ্লাসটা আবারও। ইনশিরাহকে বলল, ঠিক আছে। জি। ইনশিরাহ এক শব্দে বলে বিছানার একপাশে গুটিসুটি মেরে বসতে যায়। তার ফোনটা সরিয়ে বেডসাইড টেবিলে রাখার সময়টিতে হাতের সাথে ধাক্কা লেগে দুধের গ্লাসটা মেঝেতে পড়ে যায় মুহূর্তেই। মঈন একদৃষ্টিতে ইনশিরাহর দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ কি করবে কিছু বুঝতে পারছিল না। সেও বোকার মতন মেঝের দিকে তাকিয়ে আছে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে কাঁচ ভাঙার শব্দে চমকায়। তাজরি বলে, ঠিক এমন সময় মঈন দরজা খুলতেই প্রত্যেকে লাফিয়ে ওঠে এক প্রকার, যেন ভূত দেখেছে তাই যে যার মুখ চেপে ধরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইনশিরাহও এগিয়ে আসে, অবাক চোখে ওদের দিকে তাকিয়ে বলে, তোরা? পেরুনার ঘুম আসছিল না। শুদ্ধকে ঘুম পাড়িয়ে সে ড্রয়িং রুমে গিয়ে দেখে মিস জেনি আর মুবিনা চা খেতে খেতে গল্প করছেন অত রাতে। পেরুনা গিয়ে বসলো ওদের কাছে। মুবিনা বলল, ঘুমাচ্ছিস না কেন? সারাদিন কত ধকল কাটিয়ে এলি? কি জানি কেন ঘুম আসছে না। প্রণু ঘুমিয়েছে? মিস জেনি বলল। পেরুনা আগামী পরশুর প্রোগ্রামের ব্যাপারে আলাপ পারতে চায়। মুবিনা প্রসঙ্গ পাল্টে বলে, আজ ওই শয়তান ছেলেটা প্রণবীকে দেখেছিল নাকি? না, সামনেই পড়তে দেইনি। চিন্তিত ভঙ্গিতে বলল পেরুনা, যদিও তার মনের মধ্যে একটা খটকা রয়ে গিয়েছে। মুবিনা বলতে থাকলো,
ওদের বাড়ির সবাই কত অমায়িক। ওই বড় ছেলেটা ইহান তাজওয়ার, আহা কি ভালো একজন ভদ্রলোক। আর ওই ছেলেটা ইনায়ের ভাই, ভাবতেও অবাক লাগে, ভয়ঙ্কর এক ছেলে। প্রেরণা ফুপির কথার জবাব দিল না। মবিনা বলতে থাকে, প্রণমীর গানটা চর্চায় রাখবি। এই মেয়ে গান নিয়ে এগিয়ে যাক, বিয়ে থানিয়ে একদম ভাববি না। মাথা খারাপ ফুপি, এই বোন অন্যদের কাছে খুঁতওয়ালা হতে পারে, আমার বোন আমার কাছে সবকিছু। এই বোনকে মলিন করার ইচ্ছা নেই আমার। যা ঘটেছে ঘটেছে, ভবিষ্যতে নিশ্চয়ই কেউ আসবে, একজন শুদ্ধ মানুষ আসবে, প্রণমীকে নয় প্রণমীকে জয় করবে, আমার বিশ্বাস আছে। মাসুম ব্যক্তি দিন শেষে ভালো থাকবে, এত তাড়াতাড়ি ওকে আমি বিয়ে দিব না। সেটাই। আর ওই ছেলেটা খবরদার, আর ও বাড়িতে প্রণমীকে যেতে দিবি না। প্রেরণা হেসে ফুপিকে বলতে লাগলো, এখন ভালো হবার ভং ধরেছে ফুপি, দেখলেই ইচ্ছে করে দুগালে দুটো ঠাস ঠাস করে লাগিয়ে দিই। আজ অনেক কষ্টে নিজেকে সংযত করেছি। অভিনয়ে একেবারে পাক্কা এই ছেলে, ও নিশ্চয়ই মনে মনে কিছু পাকাচ্ছে। আমিও রেডি আছি, আসুক একেবারে আমার বোনের আশেপাশে। মেইন ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। মঈন ইনশিরাহর ঘরের বাইরে এতক্ষণ যারা আড়ি পেতে দাঁড়িয়েছিল তারা এখন চোরের মতো দাঁড়িয়ে আছে। মঈন প্রত্যেককে একবার করে দেখে বলল, ওখানে কষ্ট করে দাঁড়িয়েছিলে কেন? বলতে, আমরা দুজন গল্প করছিলাম, তোমরা চলে আসতে। তুনা তা নেত্রী লজ্জিত ভঙ্গিতে হাসল। ইনশিরাহ ওদের দিকে সরু চোখে তাকিয়ে আছে। তুনা সবার তরফ থেকে মঈন আর ইনশিরাহকে বলল, সরি। এক প্রকার চোরের মতো পালিয়ে গেল সবাই, ছুটে বেরিয়ে গেল। মঈন দরজাটা আবারও বন্ধ করে দিয়ে ঘুরে তাকায় ইনশিরাহর দিকে। বিছানায় পাশাপাশি শুয়ে পড়ল দুজনের চোখে মুখে কিছুটা সংকোচ, মধ্যিখানে এক হাত দূরত্ব। রাতের সময় তখন 12:48। অদ্ভুতভাবে দুজনের চোখেই নেই ঘুম। নীরবতা বড্ড ভারী লাগছে। মঈন ভেঙে দিল তা। ঘাড় ঘুরিয়ে ইনশিরাহর দিকে তাকিয়ে বলল, দুধে ফোবিয়া আছে, অ্যারেঞ্জ ম্যারেজে ফোবিয়া ছিল? দুধ ফোবিয়া, অ্যারেঞ্জ ম্যারেজ ফোবিয়া, একটা কথা বলো, আর কিসে কিসে ফোবিয়া আছে তোমার? ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে অকারণে নিচু স্বরে জবাব দিল, আমি আমার উপর অন্য কারো কর্তৃত্ব অপছন্দ করি। অধীনস্থ ফোবিয়া। আর আমি হইচই অপছন্দ করি। হইচই ফোবিয়া? আর কোন ফোবিয়া আছে তোমার? মঈন ঘাড় ঘুরিয়ে ইনশিরাহর কাছে জানতে চায়। ইনশিরাহ চুপ করে আছে, সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে। কিছু মুহূর্ত নীরব থেকে বলল, ফোবিয়া বলছেন? আসলে আমার অপছন্দের লিস্ট বড়। বলতে পারেন আমার সহ্য শক্তি আর 5 জন নারীর থেকে তুলনামূলক কম। আমি আপনাদের বেঁধে দেওয়া ছকের আদর্শ নারীর একটি বৈশিষ্ট্যও ধারণ করি না। মঈন নিচু গলায় বলল, আমি মজা করে ফোবিয়ার কথা বলছি, তোমার সবার মতো সবকিছু সহ্য করতে হবে এমন কোনো কথা নেই। ইনশিরাহ এবার ঘাড় ঘুরিয়ে মঈনের দিকে তাকিয়ে বলে, আপনার কোনো ফোবিয়া নেই? মঈন মৃদু হাসল, বলল, সৌভাগ্যবশত নেই। আপনি বুঝি সবকিছু সহ্য হয়? এটা অবশ্য হয়ে গেছে ইনশিরাহ, সবকিছু সয়ে যায় আমার। ইনশিরাহ পাশ ফিরে শুল, মঈনের দিকে তাকিয়ে বলল, একটু বেশি ভালো মানুষই। মোটেও না, আমি তোমার মতোই খোঁজ সর্বস্ব মানুষ। এটা আমার সাথে না থাকলে বুঝতে পারবে না। আমি তোমাদের বেঁধে দেওয়া ছকের আদর্শ পুরুষের কিছু বৈশিষ্ট্য ধারণ করতে ব্যর্থ হয়েছিলাম। আমি আতি পাতি এক পুরুষ, গলিতে গলিতে এমন পুরুষ তুমি খুঁজে পাবে যে সাধারণ কিছু নীতি মেনে চলে, সাধারণ কিছু চাহিদা লালন করে, আর সাধারণ ভুল ত্রুটি রোজ করে। মঈন মৃদু হাসল, বলল, ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? গো আহেড। আপনি কারোর সাথে কখনো কমিটেড হননি? কথাটা খুব ইতস্তত করে জানতে চাইল ইনশিরাহ। মঈন ইনশিরাহর চোখের দিকে তাকায়, ধীরে স্থির হয়ে জবাব দেয়, না। ইনশিরাহ নিশ্চুপ। 31 বছর বয়সী একজন লোকে কারোর সাথেই কখনো কমিটেড হয়নি। এটা খুব অবাক হবার মতো ব্যাপার ইনশিরাহর কাছে। সে বলল, কাউকে কখনো ভালোও লাগেনি? মঈন এবার হাসল সামান্য। ইনশিরাহর দিকে ফিরে বলল, ভালো লাগেনি এমনটা নয়, ভার্সিটিতে পাশাপাশি বসে ক্লাস করেছে, কথা বলেছে, দু একজনকে হুট করে ভালো লেগেছে, কিন্তু আমি ইনসিকিউর থাকতাম নিজেকে নিয়ে, অনুভূতি ছিল এই ভালো লাগা অবধি। ইনশিরাহ অবাক হলো, বলল, ইনসিকিউর কেন?
কেউ আমাকে পছন্দ করবে কিনা সেটা নিয়ে। ইনশিরাহও হঠাৎ শোয়া থেকে উঠে বসলো। মঈন তাকিয়ে আছে ওর দিকে। ইনশিরাহ অবাক হয়ে বলল, মেয়েরা আপনাকে পছন্দ করতো না? সিরিয়াসলি? মঈনও উঠে বসলো। হাসলো সে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলতে লাগলো, তখন আমি এই মইন ফরেস্টে ছিলাম না এসে। আমি একটা মইন ফরেস্টে ছিলাম যার জিন্সের প্যান্টের রং চোটা ছিল এবং দুটো শার্ট সে ঘুরে ফিরে পড়তো। ভার্সিটিতে গিয়ে ক্লাস করতো, যার একটা খুব দামি সানগ্লাস ছিল না, এবং যে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো। কখনো ফুড প্যান্টের ডেলিভারি ম্যানের কাজ করতো। ইনশিরাহ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মঈনের দিকে। অস্ফুটে বলল, আপনার গোটা জীবনটাই পরিশ্রম করে কাটিয়েছেন। একটু থেমে ইনশিরাহ সরাসরি মঈনের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে কেন পছন্দ করেছিলেন? রাতের গভীরতা ঘুম নামাতে পারছে না আলোর চোখে। আজ তার চোখে ঘুম নেই, স্বামীর নিজেও ঘুমায়নি। এতক্ষণ সব নিস্তব্ধ থাকলেও গত আধা ঘন্টা ধরে সেই স্ত্রীর অস্থিরতা দেখে আধো অন্ধকারে তার একটা হাত স্ত্রীর গায়ের উপর রাখে। আলো চমকায় সামান্য। মৃদু আওয়াজে স্বামীন বলে, মেয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে? স্বামীনের হাতের ওপর আলো একটা হাত রাখলো। ধিবি আওয়াজে বলতে লাগলো, কাল সকালে মেয়ে চলে যাবে। স্বামীন ম্লান হেসে স্ত্রীকে কাছে টেনে বলল, কাল সকালে মেয়েটা তার নতুন একটা দুপায় পা রাখবে, নতুনভাবে জীবনটাকে উপলব্ধি করতে। জীবনে পরিপূর্ণতা আসবে মেয়ের। আলো বড় বড় শ্বাস ফেলছে। স্বামীন উঠে বসলো, স্ত্রীকেও টেনে তুলে বসালো। বিরক্তি নিয়ে বলল, নিজে কত কাহিনী করলে, এখন কেন বাচ্চামো করছো? একটা সত্যি কথা বলবো, আমার মেয়েটাকে পারলে আমি কখনোই বিয়ে দিতাম না, ওকে সারা জীবন রেখে দিতাম এ বাড়িতে, কিন্তু এটা হয় না। স্বামীন হাসলো, বলল, একটা সত্যি কথা আমিও বলবো, পারলে আমি মেয়েটাকে বড় হতেই দিতাম না, দিতামই না।